অনুচ্ছেদ ৪৯। জেইন এই বছর তার জন্মদিনের পার্টি একটু আলাদাভাবে করার সিদ্ধান্ত নিল। আগের মতোই এটি তার বাড়িতেই অনুষ্ঠিত হয়। তার মা সব সময়ের মতো তার পছন্দের খাবার রান্না করেন এবং জেইন আগের বছরের মতোই তার বন্ধুদের আমন্ত্রণ জানায়। তবে এবার সে একটি কস্টিউম পার্টি করতে চেয়েছিল, যা সবার জন্যই নতুন ও আনন্দদায়ক পরিবর্তন ছিল। পার্টির দিন জেইনের বন্ধুরা দরজায় একটি নরম লোমশ খরগোশের দ্বারা স্বাগত পায়। একজন অতিথি ডাইনি সেজেছিল এবং তার সাথে একটি ঝাড়ুও ছিল। আরেকজন এলফ সেজেছিল, তার ছিল সূচালো কান, নাক ও জুতো। সবাই পাসিং দ্য পার্সেল খেলাটি সবচেয়ে বেশি পছন্দ করেছিল। খেলাটিতে অনেক অপ্রত্যাশিত মোড় ছিল। অনেকগুলো খেলা ছিল এবং আরও বেশি পুরস্কার জেতার সুযোগ ছিল। শিশুরা এক খেলা থেকে আরেক খেলায় মেতে উঠেছিল এবং তাদের পেটের ক্ষুধার কথাও ভুলে গিয়েছিল। সব পুরস্কার বিতরণ হয়ে গেলে তবেই খেলা শেষ হয়। তখন পর্যন্ত প্রায় সবাই একটি করে পুরস্কার পেয়ে গিয়েছিল। এরপর জেইন জন্মদিনের কেক কাটতে পারে। তার সামনে ছিল ৩ কিলোগ্রামের একটি কেক, যার উপর উইনি দ্য পুহের ছবি ছিল। এই বছর জেনের জন্মদিনের পার্টি আলাদা ছিল কারণ এটি তার বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। সে তার বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিল। তার মা তার প্রিয় খাবার রান্না করেছিলেন। সে একটি কস্টিউম পার্টি করেছিল। জেইন কি সেজেছিল? খরগোশ। ডাইনি। এলফ। জলদস্যু। ৩ খেলা কখন শেষ হয়েছিল? জেনের আর নতুন খেলার আইডিয়া ছিল না। আর কোনো পুরস্কার দেওয়ার বাকি ছিল না। শিশুরা গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের পেট ক্ষুধায় ডাকছিল। ৪ কেক কাটার সময়টা উত্তেজনাপূর্ণ ছিল কারণ জেইনের মা তাকে বন্ধুদের সাথে কথা বলতে শুনেছিলেন। এটি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল। জেইন একাই পুরো কেক খেতে পারত। কেকটি উইনি দ্য পুহের ছিল। ৫ শিশুরা খেলায় এতটাই মগ্ন ছিল যে তারা কি ভুলে গিয়েছিল? বাড়ি যেতে। উপহার খুলতে। তাদের পেটের ক্ষুধার কথা। এলফ সম্পর্কে। অনুচ্ছেদ ৫০। স্বামী দয়ানন্দ একজন মহান সাধু ছিলেন। একদিন তিনি গঙ্গা নদীতে স্নান করে নিজের আশ্রমে ফিরছিলেন। হঠাৎ করে বিপরীত দিক থেকে একজন লোক এলেন। তিনি স্বামীজিকে গালিগালাজ করতে শুরু করলেন। স্বামীজি তা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। এমন সময় আরেকজন অজানা ব্যক্তি সেখানে এলেন। তিনি স্বামীজিকে বললেন, এই লোকটি আপনাকে অনেকক্ষণ ধরে গাল দিচ্ছে। আপনি তো খুব শক্তিশালী মানুষ। আপনি এসব সহ্য করছেন কেন? আপনার উচিত ছিল তাকে মারধর করা। স্বামীজি হেসে বললেন, আমার প্রিয় বন্ধু, যদি কেউ আপনাকে কিছু দেয় আর আপনি তা গ্রহণ না করেন, তাহলে কি হবে? লোকটি বলল, তাহলে সেটা ওই লোকের কাছেই থেকে যাবে। স্বামীজি বললেন, তুমি ঠিক বলেছ। আমি তার গালিগুলো গ্রহণ করিনি, তাই সেই গালিগুলো তার কাছেই রয়ে গেল। কথা শুনে যে ব্যক্তি গালি দিচ্ছিল, সে লজ্জিত হয়ে পড়ল এবং স্বামীজির কাছে ক্ষমা চাইল। স্বামী দয়ানন্দ কে ছিলেন? নেতা। রাজনীতিবিদ। সাধু। বন্ধু। বিপরীত দিক থেকে আসা লোকটি কি করলেন? স্বামীজিকে প্রশংসা করলেন। স্বামীজিকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন। স্বামীজিকে গালি দিলেন। স্বামীজিকে নিয়ে হাসলেন। ৩ অপরিচিত লোকটি স্বামীজিকে কি বললেন? গালিগুলো সহ্য করতে বললেন। গালিগুলো সহ্য না করতে বললেন। ওই লোকটিকে মারতে বললেন। তাকে কিছু দিতে বললেন। ৪ স্বামীজি গালি শুনে কি প্রতিক্রিয়া দেখালেন? তিনিও গালি দিলেন। তাকে ক্ষমা করলেন। তার পা ছুঁয়ে প্রণাম করলেন। কোনো উত্তর দিলেন না। ৫ অপরিচিত ব্যক্তি ও গালিদাতা ব্যক্তি স্বামীজির থেকে কি শিক্ষা পেলেন? ক্ষমার মাধ্যমে খারাপ লোককেও ভালো বানানো যায়।
বি অন্যের বিরুদ্ধে খারাপ কথা বলা উচিত নয়। সি সহনশীল হওয়া উচিত। ডি সবাইকে ভালোবাসা উচিত। অনুচ্ছেদ ৫১। পিঁপড়ে ও শুঁয়ো পোকা একসঙ্গে বসবাস করত। তারা একেবারে আলাদা স্বভাবের ছিল। পিঁপড়ে ও তার পরিবারের সদস্যরা খুব পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ ছিল। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করত। প্রতিদিন চাল, চিনি, ময়দা ইত্যাদি সংগ্রহ করত। তারা যতটুকু প্রয়োজন ততটুকু খেত এবং বাকি খাবার খারাপ আবহাওয়ার জন্য সংরক্ষণ করত। তারা অলস, আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাঘুরিতে সময় নষ্ট করত না। অন্যদিকে শুঁয়ো পোকা ও তার পরিবার অলস, আড্ডা, ক্লাবে যাওয়া, নাচ ও গানেই সময় কাটাত। তারা কখনো কঠোর পরিশ্রম করত না। খারাপ আবহাওয়ার জন্য খাবার জমিয়ে রাখত না। তারা সবসময় পরিশ্রমী পিঁপড়েদের নিয়ে হাসাহাসি করত। গত বছর শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। পিঁপড়ে ও শুঁয়ো পোকা কেউই খাবার খুঁজতে বাইরে যেতে পারেনি। শুঁয়ো পোকারা খাবার জমিয়ে রাখেনি। শুঁয়ো পোকা মহাশয় পিঁপড়ে মহাশয়কে বলল, তুমি কি আমাদের একটু খেতে দেবে? আমার পরিবার না খেয়ে মরছে। পিঁপড়ে মহাশয় বলল, আমি দিতে পারতাম, কিন্তু আমার পরিবারের লোকেরা দিনরাত খেটে এই খাবার জমিয়েছে খারাপ আবহাওয়ার জন্য। তখন তুমি ও তোমার পরিবার কি করছিলে? শুঁয়ো পোকা মহাশয় উত্তর দিল, আমরা সেই সময় গান আর নাচেই মেতেছিলাম। পিঁপড়ে মহাশয় বলল, তাহলে যাও, শীতকালটাও গান গেয়ে আর নাচ করেই কাটাও। মনে রেখো, পরিশ্রম সহজ নয়, কিন্তু তার ফল সবসময় ভালো হয়। এক পিঁপড়ে পরিবারের সদস্যরা কেমন ছিল? এ অলস। বি উদ্দেশ্যহীন ঘুরে বেড়াত। সি পরিশ্রমী। ডি নৃত্যশিল্পী। ২ শীতকালে কি হয়েছিল? এ শুঁয়ো পোকারা পার্টিতে গিয়েছিল। বি শুঁয়ো পোকারা জমিয়ে রাখা খাবার খাচ্ছিল। সি শুঁয়ো পোকারা খুশি ও আনন্দিত ছিল। ডি শুঁয়ো পোকারা না খেয়ে কষ্টে ছিল। ৩ সংগ্রহ করা শব্দের মানে কি? এ খাওয়া। বি জড়ো করা। সি নাচা। ডি গান গাওয়া। ৪ পিঁপড়ে শুঁয়ো পোকারাদের খাবার দেয়নি কেন? এ তারা লোভী ছিল। বি তারা নির্দয় ছিল। সি তারা সমস্ত খাবার নিজের কাছে রাখতে চেয়েছিল। ডি তারা শুঁয়ো পোকাদের একটি শিক্ষা দিতে চেয়েছিল। ৫ এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? এ খারাপ আবহাওয়ার জন্য খাবার জমিয়ে রাখো। বি গান ও নাচ করে সময় কাটাও। সি পরিশ্রম সহজ নয়, কিন্তু তার ফল ভালো। ডি শুধু পরিশ্রম করলেই ভালো হয়। অনুচ্ছেদ ৫২। বাবার মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। অশোক ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজা। তিনি ছিলেন সাহসী, বুদ্ধিমান ও দয়ালু একজন রাজা। তিনি তাঁর সাম্রাজ্য বিস্তার করতে চাইতেন। তিনি একটি বিশাল সেনাবাহিনী নিয়ে কলিঙ্গ, বর্তমান উড়িষ্যা আক্রমণ করেন। তিনি কলিঙ্গের সেনাবাহিনীকে পরাজিত করেন, কিন্তু প্রায় ১,০০,০০০ সৈন্যের হত্যাকাণ্ড দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন। শুধু সৈন্য নয়, বহু নিরীহ মানুষও নিহত আহত হয়। অশোক রাজধানী পাটলিপুত্রে ফিরে আসেন। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো দেশ আক্রমণ করবেন না। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার প্রচার শুরু করেন। অশোক ছিলেন একজন শক্তিশালী রাজা। আমরা তা বলতে পারি কারণ তিনি অন্যদের পরাজিত করে তাঁর সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন। বি তিনি প্রথম যুদ্ধ করেছিলেন এবং জিতেছিলেন। সি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর কোনো যুদ্ধ করবেন না। ডি বহু লোকের রক্তপাত দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ২ প্রথম বিজয়ের পর তিনি আর যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে যুদ্ধে মারা যেতে পারেন। বি তিনি যুদ্ধের বিভিন্ন কৌশল জানতেন না। সি তিনি সৈন্য এবং নিরীহ মানুষের হত্যাকাণ্ড সহ্য করতে পারেননি। ডি তিনি ছিলেন নির্বুদ্ধি ও ভীতু। ৩ নরসংহার শব্দটির অর্থ সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া। বি মানুষ ও পশু হত্যা করা। সি সৈন্যদের চিকিৎসা দেওয়া। ডি সৈন্য ও মানুষ হত্যা করা।
4 শেষ পর্যন্ত রাজা অশোক সিদ্ধান্ত নিয়েছিলেন একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধর্ম নিয়ে পড়াশোনা করবেন। বি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। সি সিংহাসন ছেড়ে সন্ন্যাসী হবেন। ডি স্তূপে সন্ন্যাসীদের সঙ্গে থাকবেন। 5 নিরীহ শব্দের অর্থ এ নির্দোষ, বি নিষ্ঠুর, সি নিয়মনীতিহীন, ডি কাপুরুষ।